সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো নিশ্চয়ই। আমরা মহান সৃষ্টিকর্তার অশেষ অনুগ্রহে আমরা শুরু করছি আজকের ক্লাস। কিছু কথা না বললেই না হয়, সেটি হচ্ছে আমরা একটা প্রতিকূল সময় পার করছি, তোমরা প্রত্যেকেই জানো। এটা নিয়ে নতুন কিছু বলার কিছু নেই। আমরা সবাই মিলে প্রার্থনা করব যাতে করে এই প্রতিকূলতা খুব তাড়াতাড়ি চলে যায়। এই প্রতিকূলতা সবসময় থাকবে এমনটা না, অবশ্যই এই অমানিস, এই অন্ধকার অবশ্যই দূর হবে। আর তার আগে একটু বলে নেওয়া ভালো, শুনে নেওয়া ভালো, জানা ভালো যে তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা। আমি জানি না সবাই শুনতে পাচ্ছ কিনা আমার কথাগুলো, বা আমাকে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না সবাই। এবং ইতিমধ্যেই যারা জয়েন করেছো তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখনো লাইনে আসো নাই তাদেরকে আসার জন্য অনুরোধ করছি। তো আমরা শুরু করি তাহলে। তোমরা জানো যে এই প্রতিকূল পরিবেশে আমরা আমাদের ক্লাস অনেক দিন যাবৎ, সেই 15 মার্চের পরে আমাদের বন্ধ হয়ে গেছে। এই বন্ধ হওয়ার পরে আমরা স্বাভাবিকভাবে আর কার্যক্রম চালাতে পারছি না, আমরা সবাই বাসায় অবস্থান করছি। তো এমন অবস্থায় আমাদের এই ক্লাস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকতে পারে না। এই জন্য কলেজের অধ্যক্ষ মহোদয় তার পরামর্শক্রমে আমাদের এই কলেজে অনলাইন কার্যক্রম শুরু হচ্ছে, এবং ইতিমধ্যেই বেশ কিছু ক্লাস হয়ে গেছে। আমার অনেক আগেই ক্লাসে ঢোকার কথা ছিল, ক্লাস নেওয়ার কথা ছিল। শারীরিক কিছু সমস্যার কারণে আমি ক্লাসগুলো তোমাদেরকে নিতে পারি নাই। এই জন্য এই ব্যাপারে আমি অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে এই ক্লাসগুলো নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এবং আমরা যে কথাগুলো বলতে চাই সেটি হলো যে এই ক্লাসে অন্য সেকশনে আমরা যে জিনিসগুলো দেখি সেটি হচ্ছে এরকম যে সবাই যেটা করে যে ক্লাসে এসে প্রায় সময় মেসেজ বা অন্য কাজে ব্যস্ত থাকে। তো আমি তোমাদেরকে যেটা অনুরোধ করব, দেহ এবং মন দুইটা নিয়েই কিন্তু ক্লাসে উপস্থিত থাকতে হবে। এবং ইতিমধ্যেই তোমরা যারা ক্লাস করতে এসেছো তারা সবাই যদি একটু হেল্প করো, তোমরা সবাই যদি খাতা কলম নিয়ে বসো তাহলে সুবিধা হবে। রসায়ন বই ফার্স্ট পার্টের বই তো আমরা আজকে সেকেন্ড পার্ট পড়াবো, সুতরাং সেকেন্ড পার্ট বই যদি নাও থাকে তাহলে তোমরা দয়া করে একটা খাতা নিয়ে কলম নিয়ে একটু বসো। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে যে অনলাইন ক্লাসগুলো যারা আমাদের কলেজের শিক্ষকগুলো নিয়েছেন তারা তাদের মতো সর্বোচ্চ নেওয়ার চেষ্টা করেছেন। এবং যে অনলাইন ক্লাসের যে সমস্যাগুলো, সেটি হচ্ছে নাম্বার 1 হচ্ছে যে আমাদের জায়গা নির্বাচন। আমরা কলেজে যদি সেট আপ করে নিতে পারতাম তাহলে ভালো হতো, যে যার বাসায় নিচ্ছি। তো এই বাসায় নিতে গিয়ে আমরা যে সমস্যাগুলো ফিল করি সেটি হচ্ছে যে একটা ফোন দরকার, মাইক্রোফোন দরকার, আমাদের একটা ক্যামেরা, তো সেটা আমাদের এখানে অনুপস্থিত। সেই জন্য কিছু টেকনিক্যাল সমস্যা আছে, তোমরা হয়তো ভালো করে শুনতে পাচ্ছ না, এমনটা হতে পারে। তো আজকে তোমাদের আমরা পড়াবো হচ্ছে জৈব রসায়ন। তা কেন আমরা জৈব রসায়ন নির্বাচন করলাম সেটাও আমরা তোমাদেরকে বলছি। হচ্ছে যে ইতিমধ্যেই ফার্স্ট পার্ট আমাদের পরীক্ষা চলমান, কেমিস্ট্রি পরীক্ষাটা হয়নি। কেমিস্ট্রি পরীক্ষাটা হয়ে যাবে, কলেজ খুললে স্বাভাবিক পরিবেশ আসলে হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের কোর্স হিসাবে আমরা সেকেন্ড ইয়ারের কার্যক্রম শুরু করতে চাই। এবং সেকেন্ড ইয়ারে তোমরা জানবে যে 5টি অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় হচ্ছে জৈব রসায়ন। তো পরিবেশ রসায়ন ইতিমধ্যে আমাদের বিভাগীয় শিক্ষক কামরুজ্জামান স্যার উনি নিয়েছেন এবং ফার্স্টটা শুরু করেছেন। তো আমি ভাবলাম তোমাদের আরেকটি অধ্যায় শুরু করলে একসাথে 2টি অধ্যায় গেলে তোমাদের জন্য সুবিধা হবে, এই জন্য জৈব রসায়ন নির্বাচন করা। আর জৈব রসায়ন সম্পর্কে যে কথাগুলো বলা উচিত সবারই জানা থাকা উচিত। ইতিমধ্যেই ফার্স্ট ইয়ারের ছাত্র যারা আছো তারা তো নতুন করে শুনবে, আর সেকেন্ড ইয়ার যারা আছো তারা অবশ্যই জানো। সেটি হচ্ছে যে জৈব রসায়ন থেকে মিনিমাম 2টি প্রশ্ন আসবেই, 2টি বা 2টির বেশিও আসে। সুতরাং 10, 10, 20 নাম্বারের পুরো প্রশ্ন থাকে। এছাড়াও প্রায় 8টির মতো
এমসিকিউ প্রশ্ন থাকে, সব মিলিয়ে 28 বা 30-এর মতো প্রশ্ন থাকে। তো আমি কোনোভাবেই আমার চিন্তা চেতনায় সেকেন্ড ইয়ারের কোর্সের শুরুতে এমন চিন্তা ভাবনা আমি যেন না করি যে এই জৈব রসায়নটা একটু কেমন কিটমিট লাগছে, সেই জন্য হয়তো জৈব রসায়নটা একটু কম পড়লেও চলবে। অথবা বড় ভাইদের কাছে কাউকে অনেকে জিজ্ঞেস করলে হয়তো তারা বলবে যে জৈব রসায়নে তারা অতটা পারদর্শী নয়। তো আমি যে কথাটুকু বলতে চাই যে আসলে পারদর্শিতার বিষয়টা হলো যে তুমি ধারাবাহিকভাবে লেগে থাকতে হবে। আমি আরেকটা রোমান্টিক কথা প্রায় সময় ক্লাসে বলি, ছাত্রদেরকে বলি, তোমাদেরকেও বলছি, নতুন করে আরেকবার বলছি যে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলেই সে তোমাকে ভালোবাসবে। তুমি যদি জৈব রসায়নকে ভালোবাসো তাহলে জৈব রসায়ন তোমাকে ভালোবাসবে, আর যদি জৈব রসায়নকে ভালো না বাসো তাহলে জৈব রসায়ন তো কিন্তু তোমাকে ভালোবাসবে না। এই জন্য এটা লেগে থাকা। আরেকটা বিষয় হলো যে আমাদের ধারাবাহিকতার একটা বিষয় কাজ করে। ধারাবাহিকতা জিনিসটা কি, যে ধারাবাহিকতা হলো যে আমি একটা ক্লাস করলাম, সেই ক্লাসের পরের ক্লাসে আমি গেলাম না অথবা শুনলাম না, এমনটা যদি হয় তাহলে কিন্তু আমি রসায়ন বুঝবো না। বিশেষ করে জৈব রসায়ন বুঝতে আরো অনেক কষ্ট। একটা টপিক্সের সাথে আরেকটা টপিক্স খুব বেশি কানেক্টেড। আমি কোনো কারণে যেন এই কাজটা যেন না হয়, আমরা ধারাবাহিকভাবে যেন আমরা সবগুলো ক্লাস শুনতে পারি। আর আমরা আরেকটি কথা তোমাদেরকে জানিয়ে দিতে চাই, সিরিয়াসনেসের বিষয়টা আমরা যেটা আনতে চাই সেটি হলো এইরকম যে আমরা এখন অনলাইনে যে ক্লাসগুলো নিচ্ছি, কলেজ খুললে কিন্তু আমরা এই ক্লাসগুলো আবারও নেওয়া সম্ভব নাও হতে পারে, আমাদের এতটা সময় পাবো না। সঙ্গত কারণে এই ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং সর্বোচ্চটুকু তোলার চেষ্টা করো, আমরা যেন আমরা তুলতে পারো সেই বিষয়গুলো এবং ক্লাসগুলো দেখতে পারো। আজকের ক্লাসটা একটু এলোমেলো হবে, তার একটা কারণ হলো যে আমরা মিক্সড ফিজিক্স শুরুতেই আমি এই জৈব রসায়নের ক্লাসটাকে তোমাদের একেবারেই এমন কিছু করতে চাই না যেটা হলো যে জৈব রসায়ন একেবারেই শুনলেই মনে হবে জৈব রসায়ন কঠিন। তো আমি আসলে সহজ জায়গা থেকে তোমাদেরকে আমি এটা শুরু করতে চাই। এটা আমরা শুরু করব। আরেকটা বিষয় তোমাদেরকে এই জন্য আমরা বললাম যে জৈব রসায়ন কেন শুরু করছি সেটা আমরা তোমাদেরকে বললাম। আরেকটা হলো যে বর্তমান যে পরিস্থিতি, করোনা এবং স্বাস্থ্যবিধি, সেটা নিয়ে দু একটি কথা না বললেই না হয়। সমসাময়িক বিষয় সম্পর্কে আমরা সবসময় কথা বলে থাকি এবং একজন শিক্ষক হিসাবে আমি নিজেও কিছু দায়িত্ব বোধ অনুভব করি যে তোমাদের সাথে কিছু কথা অবশ্যই বলা উচিত, যা ইতিমধ্যেই তোমরা পালন করছো এবং পালন করে যাচ্ছ। সেটা হলো প্রত্যেকেই তোমরা সরকারের নির্দেশিত পথে বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের অথবা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শক্রমে আমরা সবাই বাসায় আছি এবং যত বেশি আমরা বাসায় থাকতে পারবো বা আমরা যে সময়টুকু একটা যে সার্টেন পিরিয়ড আছে সেটা যদি থাকতে পারি তাহলে এই মহামারীটা বা এই রোগটা এতটা ছড়াবে না। এই জন্য সবাই আমরা যতটা সম্ভব আমাদের প্রয়োজন না হলে আমরা কেউ বাসার বাইরে যাব না, একেবারেই যাব না। এটা মেইনটেইন করবো, কারণ আমি যদি বাসার বাইরে যাই তাহলে আমার কাছ থেকে আমি নিয়ে আসবো সেই জার্মটা, আমি আমার পরিবারকে দিব, আমার পরিবার এফেক্টেড হবে। পরিবার এফেক্টেড হলে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে দেশ এফেক্টেড হবে, দেশের অর্থনীতি এফেক্টেড হবে। সুতরাং আমি আমি যদি দেশের নাগরিক হই, আমি যদি দেশের সুনাগরিক হই, কখনোই আমি এই কাজটা কখনো করতে যাব না। সুতরাং আমি একেবারেই, আমার যত কষ্টই হোক, মানুষ এর চেয়েও অনেক কষ্টে দিন যাপন করে। 1971 সালে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও সেই 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত মানুষ কিন্তু এই যুদ্ধ অবস্থায় কাটিয়েছিল। তো আমরা এই সময় শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের মানুষই অনেক কষ্ট করছে। আমাদের তো অনেকটা ফ্লেক্সিবল আছে, নিচে নামা যায়। আমি অন্য বিশ্বে শুনেছি মজার সব কাহিনী, যাতে করে নিচে না নামে। হ্যাঁ, আমরা শুনলাম সেখানে ভূত সেজে ভয় দেখানো হচ্ছে, সিংহ ছেড়ে দেওয়া হচ্ছে, পুলিশের পিটানো তো আছেই। বাংলাদেশে কিন্তু সেটা হচ্ছে না। সুতরাং সেলফ নিজের দিক থেকে আমি এই সচেতনতাগুলো যদি মেনটেন করি তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের জন্য সহজ হবে এবং আমরা নিয়মিত যে কাজগুলো আমরা কতগুলো করতে পারি সেই কাজগুলো করব। এটি সর্বজন স্বীকৃত না বা এটা করলে এটা হবে এমনটা না। যারা ইতিমধ্যেই কেউ আক্রান্ত হয়েছেন, তোমরা এটা শুনেছো, আমি আরেকবার তোমাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে যারাই আক্রান্ত হয়েছেন এবং যারা ভালো হয়েছেন তারা একটা পরামর্শ আমাদেরকে দিয়েছেন যে নিয়মিত গরম জল খাওয়ার জন্য, দিনের মধ্যে কমপক্ষে 4 বার গরম জল খাওয়ার জন্য, গরম বাষ্প নেওয়ার জন্য। এটা যদি আমরা নিয়মিত মেনটেন করতে পারি এবং ঠান্ডা কোনো কিছু খাবো না, তাহলে অন্তপক্ষে ঠান্ডার কোনো উপসর্গ যদি না থাকে তাহলে আমাদের বাঙালিদের বা যে আমাদের যে ইমিউনাইজেশন শক্তি পাওয়ার, সেটার বিনিময়ে বা এটার মাধ্যমেই আমরা ভালো থাকতে পারবো। তো আমরা
তাহলে আমরা যে আজ থেকে যদিও আমরা আগে 2 দিন বাইরে যেতাম, আমরা চেষ্টা করব একেবারেই নির্দেশ মতো আমরা সবাই এটা মেনে চলবো, সবাই নিজের জায়গায় থাকবো। এবার আমরা ক্লাসে ফিরতে চাই, তো সবাই আমরা চলে যাই, আমরা ক্লাসে ফিরে যাই। আমরা ক্লাসে তাহলে পড়াবো হচ্ছে জৈব রসায়ন, এটা আমাদের রসায়ন 2য় পত্রের 2য় অধ্যায়। তোমরা 9, 10-এও এটা নিয়ে পড়েছো। তারপরেও আমরা একেবারে ছোট জায়গা থেকে শুরু করি। আজকে যেটা ক্লাস, সেটা তো আমি জানি, আমার নাম তো সবাই জানো, যদি এর বাইরেও কেউ থেকে থাকো তাহলে তাও জানতে পারবে। আমরা এই নামটাকে লেখা আছে, আমি আমার ডেজিগনেশন এবং আমাদের ঠিকানাটা লিখেছি, তোমরা দেখেছো। আমরা শুরু করছি আমাদের ক্লাসটা। আমি সবার কমেন্টসগুলো উত্তর দেব একটু পরে, আমি শুরু করি, তারপরে আমরা দেখা যায় আমরা আস্তে আস্তে দিতে পারি কিনা। খুব সহজ একটা জায়গা দিয়ে আমরা শুরু করতে চাই। সবাই বলো তো এই যৌগটির নাম কি? আমি একটি যৌগ বোর্ডে লিখছি, দেখো এই যৌগটির নাম দেখা যায় কিনা। এই যৌগটির নাম কি দেখি, বলতে পারো নাকি কেউ? কেউ বলতে পারছো এই যৌগটির নাম? এই যৌগটির নাম হচ্ছে মিথেন। এরকম এই যৌগটির নাম হচ্ছে মিথেন। আমরা তোমাদেরকে আরো অনেকগুলো যৌগ লিখে দেখাচ্ছি তোমাদেরকে। এই যৌগটির নাম তাহলে কি? এই যৌগটির নাম হচ্ছে মিথেন। আমি আরো কয়েকটা যৌগ তোমাদের সামনে লিখছি। CH3 বন্ড CH3, বলো তো এই যৌগটির নাম কি? এই যৌগটির নাম হচ্ছে ইথেন। CH3COH, এই যৌগটির নাম কি যদি জিজ্ঞেস করা হয় কি বলবে? এই যৌগটির নাম হচ্ছে মিথানল। এই যে যৌগগুলো আমরা লিখলাম, এই যৌগগুলো কি আসলে? এই যৌগগুলো হচ্ছে জৈব যৌগ। এই জৈব যৌগ, এই যেগুলো যে জৈব যৌগ, এই জৈব যৌগ সম্পর্কে আমাদের প্রাথমিক ধারণাগুলো আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই জৈব যৌগ তোমাদেরকে যে পড়াবো, তো সেই জৈব যৌগ পড়ানোর আগে তোমাদের সবার আগে জানতে হবে জৈব যৌগ এবং জৈব রসায়ন আসলে আমরা বলতে কি বুঝি, বা জৈব যৌগ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি সেটা আমরা বলতে চাই। দেখো, জৈব যৌগ বলতে আমি সংজ্ঞা যদি বলি, জৈব যৌগের সংজ্ঞাটা, যে জৈব যৌগ হচ্ছে তারাই যে কার্বন সমন্বিত যৌগ, অর্থাৎ জৈব যৌগ সবই কার্বন দ্বারা গঠিত। তো বলতে পারো স্যার তাহলে কার্বন ডাইঅক্সাইড কি জৈব যৌগ? না, কার্বন ডাইঅক্সাইড জৈব যৌগ নয়। তো সোডিয়াম কার্বনেট কি জৈব যৌগ? না, সোডিয়াম কার্বনেট জৈব যৌগ নয়। তাহলে জৈব যৌগের সংজ্ঞাটা তো যথার্থ হলো না। আসলে আমরা এইভাবে যদি বলি তাহলে সংজ্ঞাটা অনেক পরিষ্কার হবে। সেই সংজ্ঞাটা হচ্ছে যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগ, বা হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের যে জাত বা উদ্ভূত যেটা, সেটাই হচ্ছে জৈব যৌগ। তাহলে আমরা জৈব যৌগের সংজ্ঞা শিখলাম। জৈব যৌগ কাকে বলে? জৈব যৌগের সংজ্ঞা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগ তাকে বলা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে? তাহলে জৈব যৌগ কাকে বলে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগকে বলা হচ্ছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগ সেটাকে বলা হচ্ছে জৈব যৌগ। ঠিক আছে? তাহলে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন গুলাও জৈব যৌগ, এবং হাইড্রোকার্বন থেকে যে যৌগ উৎপন্ন হয় সেগুলোকে আমরা জৈব যৌগ বলছি। তো তোমাদের জৈব যৌগের সংজ্ঞা আমি বললাম।
তোমরা যদি একটু জানো যে জৈব যৌগের ইতিহাস একটু বলতেই হয়, আমরা যে অধ্যায় পড়াচ্ছি সেই অধ্যায়ের ইতিহাস একটু জানলে ভালো, তোমাদের জন্য সেটা খুবই ভালো। জৈব যৌগের যদি ইতিহাস একটু শোনো, যে জৈব যৌগের নামকরণ কোত্থেকে আসলো বা কেন এদেরকে জৈব যৌগ বলা হচ্ছে, সেটা একটু বলা যাবে। যে 1675 খ্রিস্টাব্দে, কত বললাম, 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিকোলাস ল্যামেরি খাদ্য, পরিধেয় বস্ত্র এবং অন্যান্য সব জিনিস এর উপর ভিত্তি করে সমগ্র এই যে যৌগগুলো তখন পাওয়া গেছিল, তখন সেই যৌগগুলোকে 3 ভাগে ভাগ করছিল। একটা হচ্ছে খনিজ পদার্থ, আর একটা হচ্ছে উদ্ভিজ পদার্থ, আর একটা হচ্ছে প্রাণীজ পদার্থ। আমি যদি তোমাদেরকে একটু দেখাতে চাই, এটাকে একটু সংক্ষেপে যদি একটুখানি, ক্যামেরাতে কতটা ধরবে আমি জানি না, তারপরে একটুখানি দেখাতে চাই ইতিহাসটা সংক্ষেপে যদি একটুখানি তোমাদের কাছে নিয়ে যেতে চাই। এট ফার্স্ট 1675 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিকোলাস ল্যামরি খাদ্য, পরিধেয়, ব্যবহার্য ও অব্যবহৃত অসংখ্য রাসায়নিক দ্রব্যাদিকে উৎস অনুসারে 3 ভাগে ভাগ করেন। নাম্বার 1, একটা হচ্ছে খনিজ পদার্থ, আর একটা হচ্ছে উদ্ভিজ পদার্থ, আর একটা হচ্ছে প্রাণীজ পদার্থ। এর অনেক দিন পরে 1784 সালে ল্যাভোইসিয়ে প্রমাণ করেন যে উদ্ভিদ জাত বা উদ্ভিদের মধ্যে যে জিনিসগুলো, উদ্ভিদকে বিশ্লেষণ করে উনি যা পেলেন, উদ্ভিদের মধ্যে 3 ধরনের পদার্থ থাকতে পারে। এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে হাইড্রোজেন, আর এটা হচ্ছে অক্সিজেন। আর প্রাণীজ পদার্থের মধ্যে বললেন যে এই 3টা তো থাকবেই, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তো থাকবেই, এছাড়াও নাইট্রোজেন, ফসফরাস এবং সালফার প্রভৃতি মৌল থাকে। এরকম একটি ধারণা মানুষের মধ্যে এসো। 1808 সালে বার্জেলিয়াস জৈব এবং অজৈব যৌগকে ভাগ করলেন এইভাবে যে উদ্ভিদ এবং প্রাণী সজীব পদার্থ থেকে প্রাপ্ত পদার্থ জৈব যৌগ, অর্থাৎ উদ্ভিদ আর প্রাণী সজীব পদার্থ যেগুলো, সেগুলো হচ্ছে জৈব যৌগ। আর এই খনিজ পদার্থ যেগুলো আছে, খনিজ পদার্থ থেকে যে পদার্থগুলো পাওয়া যাবে সেটা হচ্ছে অজৈব যৌগ। এবং শেষে উনি আরো কনক্লুড একটা সিদ্ধান্ত দিলেন, যেটা তোমরা অনেকেই জানো এবং তোমাদের বইয়ের মধ্যে যেটা লেখা আছে। আমি আগের যেটুকু বললাম এই ইতিহাসটুকু একটু বাড়তি বললাম। 1815 সালে বার্জেলিয়াসের যেটাকে প্রাণ শক্তি মতবাদ বলে, সেই প্রাণ শক্তি মতবাদটা ছিল এরকম যে কেবলমাত্র রহস্যময় একটা প্রাণ শক্তির প্রভাবেই কোনো জৈব যৌগ তৈরি হবে, কোনো ল্যাবরেটরিতে কোনো জৈব যৌগ প্রস্তুত করা যাবে না, যেটা বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ নামে খ্যাত। এটা বেশ এস্টাবলিশ ছিল, সবাই এটা বিশ্বাস করছিল, সেটাই চলছিল। পরে 1828 সালে ফ্রেডরিক উলার, 1828 সালে ফ্রেডরিক উলার উনি কোনো জৈব যৌগ প্রস্তুত করতে যান নাই, উনি ল্যাবরেটরিতে একটা কাজ করতে গেলেন। সেটা হলো উনি লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটো মিক্সড করলেন, মিক্স করে উনি বিশ্লেষণ করতেছিলেন, তৈরি হয় লেড ক্লোরাইড এবং অ্যামোনিয়াম সায়ানাইড। এখানে যে অ্যামোনিয়াম সায়ানাইডটা তৈরি হয় NH4CnO, এই অ্যামোনিয়াম সায়ানাইডটাকে উনি শুষ্ক করে কঠিন পদার্থে যখন পরিণত করতে গেলেন, তখন দেখলেন যে ইউরিয়া তৈরি হলো। ইউরিয়া যে জৈব যৌগ, এটা অনেক আগের থেকেই কিন্তু প্রুফ ছিল। তারপরেও কেউ কেউ বলছিল যে এটা ইউরিয়া হয়তো মানুষের ইউরিন থেকে আসছে বা কোনো ইউরিন থেকে আসছে, এটা নিয়েও কেউ অতটা বিশ্বাস করতে চায় না। কিন্তু পরবর্তী পর্যায়ে এটা প্রুফ যে এটা ঠিক আছে। এবং এই 1828 সালের পরে 1845 সালে বিজ্ঞানী এইস্কোব এসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন, অর্থাৎ সেখানে কার্বন, হাইড্রোজেন মৌল থেকে সরাসরি এসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন। এবং 1865 সালে বার্থেলো মিথেন আবিষ্কার করেন। এই যে ধারাবাহিকতা, এই যে জৈব রসায়নের শুরু হলো, যেখানে বলা হচ্ছিল যে কোনো ল্যাবরেটরিতে কোনো জৈব যৌগ প্রস্তুত করা যাবে না, সেখানে তোমরা শুনে অবাক হবে যে বর্তমানে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা 80 লক্ষ থেকে 1 কোটি। তাহলে যে 1828 সালে যে রসায়নের গোড়াপত্তন, মাত্র 150 বছরের মধ্যে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যার এই যে বিশাল বিশাল মানে সংখ্যাধিক্যগুলো ঘটছে, বিশেষ কিছু কারণে সেগুলো ঘটছে, এবং সেটি কার্বনের কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে এগুলো ঘটছে।
সেটা আমরা পরবর্তী ক্লাসে বা পরবর্তী টপিক্সে তোমাদের সাথে আমরা নিয়ে যাব। তাহলে আমরা তোমাদেরকে যে কথা বললাম, যে জৈব যৌগের কথা যেটা বললাম, যে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন, এবং হাইড্রোকার্বন থেকে উৎপন্ন যে যৌগ সেটা হচ্ছে জৈব যৌগ। এবং জৈব যৌগের একটি সংক্ষিপ্ত ইতিহাস আমি তোমাদেরকে একটু বলার চেষ্টা করলাম, যে এই 1675 খ্রিস্টাব্দ থেকে শুরু করে এই বর্তমান অবধি, অর্থাৎ সর্বশেষ তোমাদেরকে যে বললাম 1865 সালে বার্থেলোর মিথেন আবিষ্কারের কথা যেটা বললাম, এটি সবই হচ্ছে জৈব যৌগের ইতিহাস। এখন আমি জৈব যৌগের সংজ্ঞা বললাম। এইবার জৈব যৌগের সম্পর্কে আরেকটু বিষয় হলো যে জৈব যৌগের আমরা টোটাল জৈব যৌগ, যত জৈব যৌগ আছে, তাহলে এত বিশাল জৈব ভান্ডার, এই যে 80 লক্ষ থেকে 1 কোটি, আমি যদি রাতারাতি ঢাকা শহরের সব মশা মারতে চাই, আমি ইচ্ছা করলে কিন্তু ঢাকা শহরের কোনো মশা একসাথে সব মশা মারতে পারবো না। তো আমি ইচ্ছা করলে ঢাকা শহরের সব মশা মারা সম্ভব না। ঠিক একইভাবে এই জৈব রসায়নের এই বিশাল যৌগ ভান্ডার রাতারাতি সবকিছু আমাদেরকে একসাথেই সবকিছু শেখানো যাবে না, ধারাবাহিকভাবে শিখতে হবে। তোমাদের শুনতে কোনো সমস্যা হচ্ছে? এখন শুনতে পাচ্ছ? আচ্ছা, আরো জোরে বললে শুনবেই তো? আর একটু জোরে বলতে হবে। ঠিক আছে, এখন ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন সবাই যদি শুনতে পাও তাহলে কথাগুলো আমরা বলি, ধারাবাহিকভাবে বলার চেষ্টা করছি। তো শুরুতেই তোমাদেরকে এই যে বিশাল যৌগ ভান্ডার আমি বললাম, এই যে 80 লক্ষ জৈব যৌগ, তো 80 লক্ষ জৈব যৌগ শুনেই তো একটু ভয় লাগার কথা, যে এত যৌগের নাম কিভাবে মনে রাখবো, এত যৌগ কিভাবে মনে রাখবো। তো আসলে রাতারাতি সব ঢাকা শহরে সব মশাও মারা যাবে না, জৈব যৌগের সব নামও একসাথে শেখা যাবে না, এবং যাওয়ার দরকারও নাই। এই সেটাই আমাদের বক্তব্য, যার দরকারও নাই। তো আমি তোমাদেরকে একটু অভয় দিতে চাই, সেটা হলো জৈব রসায়ন হচ্ছে রসায়নের যত শাখা আছে, রসায়নের যত শাখা আছে তার মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে জৈব রসায়ন। বলতে পারো স্যার আপনি কি বলেন? বড় ভাইদেরকে তো জিজ্ঞেস করছিলাম, অনেকে তো জৈব যৌগের সারা পরীক্ষার এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এখন কেউ যদি মাঝখান থেকে শুরু করে সবগুলো ক্লাস না করে, এটার প্রতি ভালো না বাসে, এটার প্রতি শ্রম না দেয়, তাহলে কখনোই সে এটা পেরে উঠবে না। সঙ্গত কারণেই তাকে সময় দিতে হবে, এটার কাছে এটা মানে যতটা সম্ভব কেয়ার দিতে হবে। এবং বইটা একটু এলোমেলো ভাবে তৈরি করা, সরাসরি একজন ছাত্রের পক্ষে কখনোই বইটা যদি সরাসরি কেউ পড়ার চেষ্টা করে, একটু সাপোর্ট লাগে, একটু অ্যাসিস্ট্যান্স লাগবে, শিক্ষকের একটু সহযোগিতা লাগে। সঙ্গত কারণে সেটা হলে সেটা সম্ভব। এবং আমরা তোমাদেরকে ঢাকা ইম্পেরিয়াল কলেজের শিক্ষকবৃন্দ তোমাদেরকে এইটুক আশ্বাস আমরা দিচ্ছি শুরুতেই, যে তোমাদের এই জৈব যৌগ নিয়ে তোমাদের কোনো সংজ্ঞা থাকবে না, এবং প্রত্যেকেই জৈব যৌগ খুব সহজেই ভালো অ্যান্সার করতে পারবে। এবং রসায়নের সেকেন্ড পার্টেও যে 8টা প্রশ্ন হয়, সেখান থেকে একজন ছাত্র যখন জৈব যৌগের থেকে সে 2টা প্রশ্ন অ্যান্সার করতে পারে, তখন অন্য অধ্যায়গুলো তার জন্য খুব সিম্পল হয়ে যায়। আর যারাই কখনো কখনো দেখা যায় যে 2টা বা 2.5টা প্রশ্ন যখন আসে, সেখানে যদি কোনো জৈব যৌগ সে বাদ দিয়ে তার চিন্তা ভাবনা শুরু করে, তো প্রথমেই তো 3টা কোশ্চেন সে নাই, 2.5টা কোশ্চেন সে নাই। যদি না থাকে তাহলে বাকি থাকলেই তো 5 প্রশ্ন। তখন 5 প্রশ্নের মধ্যে সমস্ত অধ্যায় সবকিছু করার পরেও কিন্তু সে সবগুলো অধ্যায় অ্যান্সার করতে পারবে না। এই জন্য আমরা এই বিষয়টা তোমাদেরকে শুরুতেই, এই বিষয়টা তোমাদেরকে আবারও মনে করাই দিতে চাই, যে মনের ভিতরে 1 সেকেন্ডের জন্য কেউ এই চিন্তা ভাবনা করবে না যে আমি এই সাবজেক্ট মানে এই অধ্যায়টা একটু কম পড়বো, এটা না পড়ে অ্যান্সার করার চেষ্টা করব, এটা 9, 10-এ তো একটু কম পড়ছি, এখন একটু কম পড়বো। 9, 10-এ যদি যথেষ্ট ভালোভাবে পড়া থাকতো, তাহলে এখনকার জৈব যৌগ কিন্তু অনেক সহজ। এইটা হলো ফ্যাক্টর। তো আমরা তোমাদেরকে একটু আগাতে চাই। তো সেখানে আমরা বললাম যে এই যে বিশাল যৌগ ভান্ডারে শুরুতেই তার শ্রেণী বিভাগ একটু দেখতে হয়। তো শ্রেণী বিভাগ পড়তে যেয়ে একটা সমস্যা, আমি তোমাদেরকে সেই সমস্যাগুলো বলছি। যেমন শ্রেণী বিভাগ করতে গেলে আমরা যখনই জৈব যৌগের শ্রেণী বিভাগ তোমাদেরকে পড়াবো, সেই শ্রেণী বিভাগ অনুযায়ী যে উদাহরণগুলো দিব, সেই উদাহরণ তো তুমি পারো না। তো সেই উদাহরণগুলো তুমি কাউকে, আমি যে যৌগগুলো লিখবো, যে আমি কয়েকটা যৌগের নাম যখন লিখবো, তখন সেই যৌগগুলোর নাম তুমি হয়তো 9, 10-এ অ্যালকেন, অ্যালকিন বা অ্যালকাইন সম্পর্কে অল্প 2-1টা যৌগ সম্পর্কে তোমার প্রাথমিক ধারণা আছে,
কিন্তু এই সমগ্র যৌগ ভাণ্ডার বা উদাহরণের মধ্যে যে যৌগ উদাহরণগুলো আমরা ব্যবহার করব সেটি তো তুমি পারো না। সঙ্গত কারণে এই জন্য আমি একটু উল্টা দিক থেকে শুরু করি, এবং আমি আসলে আজকের ক্লাসটা তোমাদেরকে এমনটা মানে বদ্ধ অবস্থা নিতে চাই না, বা একটা বিরক্তিকর ক্লাস স্যার একটা শুরুতেই একটা কঠিন ক্লাস নিয়ে ফেললেন অথবা রসকর সারা ক্লাস নিলেন। আসলে আমি রসকর সারা ক্লাস নিতে চাই না। তো আমি তোমাদেরকে যে যে টপিকসগুলো তুমি পড়ে নিতে পারবে, বই তোমাকে সাপোর্ট দেবে, সেই টপিকসগুলো আমি শুধু একবার করে দেখাচ্ছি, তুমি সেই জিনিসগুলো পড়ে নেবে। আর আমার যেখানে করণীয়, অর্থাৎ আমি তোমার সাথে যেটুকু থাকবো সেটা হলো আমি আসলে মূল জায়গায় যেটা হিট করতে চাই সেটা হলো এই বিশাল যৌগ ভাণ্ডারের নামকরণ। আমার কাছে কি মনে হয় জানো, যে আমরা কেউ যদি ভালো নামকরণ পারি তাহলে আমি সমগ্র জৈব অর্ধেক পারা হয়ে যায়। অর্থাৎ নামকরণ পারাটা টোটাল জৈব যৌগের অর্ধেকের মতো। সুতরাং সঙ্গত কারণেই বলে নামকরণ কি আসে পরীক্ষায়, পরীক্ষার নামকরণ আসে কি আসে না সেটা আলোচনার বিষয় না। বিষয়টা হলো তুমি কয়জন মানুষকে ডাকতে পারবা, তুমি কয়জনকে ডাকতে ও গো হ্যাঁ গো এই বলে তো ডাকা যাবে না। সুতরাং স্পেশালি তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ওই যৌগটাকে সুনির্দিষ্ট নামেই তাকে ডাকতে হবে। এই জন্য নামকরণ তোমাদেরকে শিখতে হবে। এই নামকরণ শেখার জন্য আমরা ধারাবাহিকভাবে কতগুলো কাজ আমাদের করতে হবে, কিন্তু আমাদের অধ্যায়ের শুরুটাও যেভাবে আছে সেটাও আমরা নিয়ে যাচ্ছি। আমরা এই টপিকসগুলো তোমাদেরকে দিয়ে দিলাম যে তোমরা আগামী ক্লাসে তোমরা যে জিনিসটা করবে সেটি হচ্ছে যে আমরা কয়েকটা প্রশ্ন দেব, সেই প্রশ্নগুলো তোমরা পড়ে আসবে এবং সেই অনুযায়ী আমি কাজগুলো তোমাদেরকে করব। এই অধ্যায় এই পর্যায়ে তোমাদেরকে আমরা জৈব যৌগের শ্রেণী বিভাগ সম্পর্কে সংক্ষেপে একটি ধারণা দেব। এই বদ্ধমূল মানে বিশাল এটা আঁকতে যে আমি সময় নষ্ট করছি না, প্রত্যেকের বইয়ের মধ্যে এই জৈব যৌগের শ্রেণী বিভাগ খুব সুন্দর করে দেওয়া আছে। আমি শুধু একটা আমি হাত দিয়ে লিখেছি, এটা তোমাদেরকে একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছ আমরা এই শ্রেণী বিভাগটা সব বইয়ের মধ্যে আছে, খুব সিম্পলি দেওয়া আছে, যে কোনো বই সব বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। দেখো সবাই লক্ষ্য করো যে সব জৈব যত জৈব যৌগ আছে সমস্ত জৈব যৌগকে আমরা দুই ভাগে ভাগ করছি। একটা হলো মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক, আর হচ্ছে বদ্ধ শিকল বা চাকরিক বা বলয়াকার বলছি। এই মুক্ত শিকল যৌগ আবার দুই রকম, এটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ। সম্পৃক্ত যৌগের একটা উদাহরণ আমি ব্যবহার করেছি, এটা হচ্ছে ইথেন, এইটি তুমি পারো। বাট অসম্পৃক্ত যৌগ ইথিন এটাও তুমি পারো। এই অসম্পৃক্ত যৌগ আবার দুই রকম, এটা হচ্ছে অ্যালকিন আর এটা হচ্ছে অ্যালকাইন। অ্যালকিনের উদাহরণ হচ্ছে ইথিন, অ্যালকাইন হচ্ছে ইথাইন। অর্থাৎ কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে সেটা আমরা অ্যালকিন বলছি, কার্বন কার্বন ত্রিবন্ধন থাকলে সেটা আমরা অ্যালকাইন বলছি। এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকাইন। এই যৌগটির নাম হচ্ছে ইথিন এবং এই যৌগটির নাম হচ্ছে ইথাইন। তাহলে এটি একটি অংশ গেল। আর এই যে বদ্ধ শিকল যৌগ সেটা আবার দুই ধরনের। সেটা বলছে যে একটা হচ্ছে কার্বোসাইক্লিক, যেটাকে হোমোসাইক্লিক বলে। এই বদ্ধ শিকল যৌগ দুই রকম, একটা হচ্ছে কার্বোসাইক্লিক বা হোমোসাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কোনো জৈব যৌগের চক্রটা যদি শুধু কার্বন দিয়ে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলছি কার্বোসাইক্লিক। আর যদি কোনো এই চক্রের মধ্যে কোনো একটা কার্বন ছাড়াও মানে এই কার্বন ছাড়াও যদি চক্রটা অন্য কোনো মৌল দ্বারা তৈরি হয় সেটাকে আমরা বলছি হ্যাটারো। হ্যাটারো মানে হচ্ছে থার্ড অ্যাটম। অন্য কোনো মৌল যদি থাকে সেটা হতে পারে অক্সিজেন, হতে পারে সালফার, হতে পারে ফসফরাস, অন্য কেউ, অথবা নাইট্রোজেন হতে পারে। তাহলে বদ্ধ শিকল মানে চক্রাকার যৌগ। এই চক্রাকার যৌগ দুই রকম, এটা হচ্ছে কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিক। এই কার্বোসাইক্লিক আবার দুই রকম, এটা হলো এলিসাইক্লিক আর হচ্ছে অ্যারোমেটিক। এলিসাইক্লিক যৌগটা হলো যে এলিফ্যাটিক বা মুক্ত শিকল যৌগের যে ধর্ম তারা হচ্ছে এলিসাইক্লিক। আর হেটারোসাইক্লিক যৌগের আমরা যেটাকে বললাম হেটারোসাইক্লিক আর দুই রকম, হেটারো এলিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। এই যে কার্বোসাইক্লিক যে যৌগটা যার উদাহরণে আমরা দিচ্ছি এলিসাইক্লিক, এই যে সাইক্লোপ্রোপেন, এটাও তোমাদের কাছে নতুন, নিঃসন্দেহে নতুন। তারপরে আমরা অ্যারোমেটিক যৌগে যে বেনজিন, এটা নাম শুনেছো। আবার এই হেটারোসাইক্লিক যৌগ দুই রকম, হেটারো এলিসাইক্লিক যেটা ইথিলিন অক্সাইড, নিঃসন্দেহে এটি আজই প্রথম শুনলে। এবং হেটারো অ্যারোমেটিক যেটাকে যৌগ আমরা বলছি থায়োফিন। আমাদের এখানে আঁকানোটা অল্প জায়গার মধ্যে আমি আঁকছি, আঁকানোটা তো সুন্দর হয় নাই।
আমি এই জন্য বলছি যে আমাদের বই থেকে আমরা দেখে নিতে পারবো এই যে জৈব যৌগের শ্রেণী বিভাগ। তাহলে আমি এই জন্য আমি নামকরণের প্রতি এত জোর দেই যে আমি যদি আমি শ্রেণীটার নাম বললাম অথচ শ্রেণীটার পেছনে যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা আমি বলতে পারছি না, তাহলে কিন্তু আমি ভালো পারবো না। সঙ্গত কারণেই এই জন্য আমি নামকরণের দিকে একটু হাঁটছি। আমাদের বাকি যে টপিকসগুলো আমরা সেটাকে আস্তে আস্তে একটু জাম্প করছি, এবং এই টপিকসগুলো আমরা আগামী ক্লাসে যখন আলোচনা করব তখন আরেকবার কিছু কিছু টপিকস আমরা রিপিট করব, কিন্তু আমরা মূল উদ্দেশ্যটা হচ্ছে নামকরণ। আমরা একটু কিছু কমেন্টস যদি দেখতে চাই। নাফিস আহমেদ রনিম কি লিখেছো? আমি দেখছি কমেন্টসগুলো দেখছি, তার আগে একটু দেখি। তাহলে এটা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। আমরা এক নজরে তোমাদেরকে জৈব যৌগের শ্রেণী বিভাগটা একটু দেখালাম। এইবার দ্বিতীয় কনসেপ্ট আমরা তোমাদেরকে যেটা দেখাতে চাই যে কোনো যৌগের যদি নামকরণ করতে চাও তাহলে প্রথমেই যৌগটাকে চিনতে হবে। যেমন একজন ডক্টর, রোগী, তার কাছে কত রোগী যায়, সর্দি কাশি নর্মাল রোগীও যায়, হ্যাঁ, তারপরে করোনা রোগীও যায়, সে দেখে কিন্তু আইডেন্টিফাই করে, সে সিদ্ধান্ত নেয় যে এই উপসর্গ থাকলে তার কি হবে। সঙ্গত কারণে এই যে বিশাল যৌগ ভাণ্ডার, এই যে বিশাল যৌগ ভাণ্ডার, এই যৌগ ভাণ্ডারকে আমি যদি চিনতে চাই তাহলে তোমাকে যে ধারাবাহিক পদ্ধতিতে আগাতে হবে সেটা হলো তোমার অবশ্যই এই শ্রেণীগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, যেটাকে আমরা কার্যকরী মূলক বলছি। তোমরা কি এটা তুলতে পারছো, দেখতে পারছো? তাহলে এটাকে আমি সরিয়ে ফেলছি, এটাকে আমরা একবার একটু সরিয়ে নেই। তাহলে এক নজরে আরেকবার একটু বলি যে জৈব যৌগ দুই রকম, মুক্ত শিকল, বদ্ধ শিকল। মুক্ত শিকল যৌগ দুই রকম, এটা হচ্ছে সম্পৃক্ত আর অসম্পৃক্ত। অসম্পৃক্ত যৌগ দুই রকম, এটা হচ্ছে অ্যালকিন আর হচ্ছে অ্যালকাইন। আর বদ্ধ শিকল যৌগ দুই রকম, এটা কার্বোসাইক্লিক আর হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক দুই রকম, এলিসাইক্লিক আর অ্যারোমেটিক। আর হেটারোসাইক্লিকও দুই রকম, হেটারো এলিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক। তাহলে আমরা এটা বইয়ের মধ্যে সাপোর্ট তোমরা পাবে, সেখান থেকে তোমরা তুলে নিয়ে আমরা নেক্সট টপিকে যাচ্ছি, এই জিনিসগুলো আমরা পড়বো। পরবর্তী টপিক তোমাদেরকে দেখাতে চাচ্ছি, কার্যকরী মূলকগুলি সম্পর্কে একটি ধারণা তোমাদেরকে দিতে চাই। এই কার্যকরী মূলক জিনিসটা কি? কার্যকরী মূলক হচ্ছে জৈব যৌগের মধ্যে যে পরমাণু বা মূলক ওই যৌগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে তাকে ওই যৌগের তথা ওই যৌগ শ্রেণীর কার্যকরী মূলক বলে। তাহলে কার্যকরী মূলক কাকে বলে? কার্যকরী মূলকের সংজ্ঞা যদি আমি বলি যে পরমাণু বা পরমাণু সমূহের একটি গ্রুপ যদি ওই যৌগের এবং ওই যৌগ শ্রেণীর ধর্ম প্রকাশ করে তাহলে ওই মূলকটাকে বলছি আমরা কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপও বলে ইংরেজিতে। কার্যকরী মূলক কয়েকটা যৌগে তোমরা আমি নাম বলছি, দেখো একটু। অ্যালকোহল নাম শুনছো নিশ্চয়ই। এই অ্যালকোহলের কার্যকরী মূলক কি বলতো? অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ওই, তার সাথে একটা বন্ড আছে, একটা অক্সিজেনের দুইটা হাত, একটা হাত হাইড্রোজেন দ্বারা যুক্ত আছে আর একটা খালি আছে। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH। আমি যদি আরেকটা কার্যকরী মূলক লিখি, আরেকটা যৌগ লিখি, আরেকটা যৌগের নাম যদি লিখি, এটা হলো কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড, তার কার্যকরী মূলক হচ্ছে COOH। আমি যদি অ্যালডিহাইডের নাম শুনেছি তোমরা, অ্যালডিহাইড। তার কার্যকরী মূলক হচ্ছে বন্ড CHO। তো আমরা এরকম করে প্রায় তোমাদের বইয়ের মধ্যে 17টা বা 18টা যৌগের কার্যকরী মূলক, শ্রেণীর কার্যকরী মূলক দেওয়া আছে, সেটা একটু পড়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে জাস্ট এক নজর একটু দেখাচ্ছি, তোমরা বই থেকে পড়তে হবে, এটা তুলে নিতে পারলেও ভালো ছিল। আমি তোমাদেরকে এইটা তোলার জন্য আমি হেল্প করছি, তোমরা একটু তুলতে পারো কিনা। কার্যকরী মূলকের সংজ্ঞাটাও একটু কেউ যদি একটু লিখতে চাও তাহলে খাতায় লিখো, আমি একটু ওয়েট করছি যে এইটা লিখতে পারো কিনা। আমি সংজ্ঞাটা একবার বলছি, দেখো দেখা যায় কিনা। পরমাণু বা পরমাণু সমূহের একটি গ্রুপ যদি কোনো যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে তবে ওই পরমাণু বা গ্রুপকে ওই যৌগ তথা ওই যৌগ শ্রেণীর কার্যকরী মূলক বলে।
আজান চলছে, আমরা 1 মিনিট বন্ধ করছি। আমি আমি কথা বলা বন্ধ করছি। তোমরা যারা দেখছো এই কার্যকরী মূলকের এই সংজ্ঞাটা একটু তুলে রাখো। সংজ্ঞাটা কি তুলতে পারছো? একটু খাতায় লেখো সবাই, এই সংজ্ঞাটা খুব জরুরি, অনেকবারই আসবে, অনেক জায়গায় একটু লেখো সবাই। আমি একবার বলি, আস্তে আস্তে বলি, দেখতে পারো কিনা। পরমাণু বা পরমাণু সমূহের একটি গ্রুপ যদি কোন যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, তবে ওই পরমাণু বা গ্রুপকে ওই যৌগ তথা ওই যৌগ শ্রেণীর কার্যকরী মূলক বলে। তোমরা একটু লেখো, আজানটা শেষ হোক। আজান হচ্ছে, সঙ্গত কারণে আমরা ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল। তোমরা লিখো একটু কয়েক সেকেন্ড, 1 মিনিট 2 মিনিট লেখো, তারপর আমি দেখছি। আমরা ক্যামেরা জুম করতে বলছে, এস আলম স্যার জুম করেন। ক্যামেরা জুম করলে দেখা যায় কিছু? আমি মুখ দিয়ে বলছি, সেক্ষেত্রে যদি লিখতে পারো। লেখাটা অত বড় লেখা না, সঙ্গত কারণে একটু কষ্ট হচ্ছে। কম্পিউটার নেক্সট ক্লাসে তো কম্পিউটার আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা আবার শুরু করছি। সবাই যারা শুনতে পাচ্ছ না, ক্যামেরা জুম করার কথা বললে আমরা চেষ্টা করে দেখলাম, আসলে কিছু লিমিটেশন আমাদের আছে, আমরা স্বীকার করছি। আমি আসলে প্রযুক্তিতে আমি পারদর্শী নই, আমি চেষ্টা করছি তোমাদেরকে সাপোর্টটা দেওয়ার জন্য। আমি আসলে কতটা পারছি আমি জানি না, আমি ক্লাস শেষে বলতে পারবো। আর সবাই যে কমেন্টসগুলো করছো তার উত্তরও আমি দেবো। তো আসলে এই মুহূর্তে ক্লাস চলাকালীন সময়ে আমি আসলে এইভাবে সঙ্গে সঙ্গে কমেন্টসগুলো উত্তর দিতে পারছি না। তো আমি উত্তর প্রশ্নগুলো দেখবো এবং কথাগুলো বলবো। আর যেই
বিষয়ভিত্তিক যদি প্রশ্নগুলো থাকে তাহলে অবশ্যই উত্তর দেব। আর সবাই আমি বলছি যে এই টেকনিক্যাল যে ত্রুটিগুলো আছে সবাই এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি চেষ্টা করছি নেক্সট ক্লাস থেকে হয়তো সব কিছু আরও ভালো হবে, আমরা বা তোমাদের জন্য যেটা সুইটেবল বা তোমরা যাতে শুনতে পারো, পুরোপুরি দেখতে পারো এবং যে জিনিসগুলো করলে সেটা হয় সেটাও। এবং আজ তোমার আমি নির্দ্বিধায় আরেকটি কথা স্বীকার করছি, সেটি হচ্ছে যে এই লাইভে ক্লাস নেওয়া আজই আমার জীবনে প্রথম। সঙ্গত কারণেই এইটি বিষয় কিন্তু আছে, সবগুলো বিষয় আমি স্বীকার করে নিচ্ছি। তারপরেও আমি তোমাদেরকে চেষ্টা করছি আর নেক্সট ক্লাস থেকে আমরা যে ক্লাসগুলো নিব সেই ক্লাসের জন্য যে টপিক্সটা পড়াবো সেই টপিক্সের টোটাল ম্যাটেরিয়ালসটা, যে কয় পাতার ম্যাটেরিয়ালস হোক আমরা অনলাইনে দিয়ে রাখবো, তাহলে তোমরা মানে সেখান থেকে প্রিন্ট করে নিতে পারবে। সেখানে ক্লাসটা শুনলে সেই তথ্যগুলো তোমরা পাবে। পাশাপাশি যদি কারো বুঝতে সমস্যা হয়, কোনো সংজ্ঞা লিখতে সমস্যা হয়, তাহলে সেই ম্যাটারটা ডাউনলোড করে নিলেও সেখান থেকে তোমরা সরাসরি লিখতে পারবে। অর্থাৎ আজকের ক্লাসটা একটু এলোমেলো এবং যে টপিকসগুলো আছে সরাসরি হয়তো যেটা দেখা যাচ্ছে না, এই যে কার্যকরী মূলকের সংজ্ঞা বললাম, অনেকেই ভালো দেখতে পাচ্ছ না, দূর থেকে ক্যামেরা জুম করলে হয়তো কিছুটা দেখা যাচ্ছে, কিন্তু আমার ক্যামেরায় সেই এতটা সাপোর্ট কতটা দিচ্ছে আমি জানি না। সঙ্গত কারণে আমি আরেকবার সংজ্ঞাটাকে একবার বলি, তাহলে যারা লিখতে চাও তারা একটু লেখো। কার্যকরী মূলকের সংজ্ঞা: পরমাণু বা পরমাণু সমূহের একটি গ্রুপ যদি কোনো যৌগের ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে, তবে ওই পরমাণু বা গ্রুপকে ওই যৌগ তথা যৌগ শ্রেণীর কার্যকরী মূলক বলে। যেমন আমরা বলেছিলাম অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH এবং কার্বক্সিলিক অ্যাসিড এর কার্যকরী মূলক হচ্ছে COOH। ঠিক আছে, তাহলে আমরা যাই নেক্সট, সামনে একটু আগাতে চাই। এই কার্যকরী মূলক কয়টা কার্যকরী মূলক পড়তে হবে? অনেকগুলো কার্যকরী মূলক আছে, অনেকগুলো কার্যকরী মূলক আছে। আমরা সবাই এই কাজটা একটু করো, এই কার্যকরী মূলকটা দেখো লিখতে পারো কিনা। শুরুতে এই কাজটা একটু করে নাও, আর নইলে অল্প যদি নাও পারো ওই কয়েকটা জিনিস একটু মানে যে কটা পারো লেখো। বিশেষ করে কার্বক্সিলিক অ্যাসিড 10 পর্যন্ত যদি লিখতে পারো তাও চলবে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি এটা যদি নাও লেখো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এই যে অ্যালডিহাইড, এটা কিটোন, এই কার্বক্সিলিক অ্যাসিড, অন্তত এই সাতটা লেখো যদি আমরা প্রধান আলোচনা সারতে চাই। এবং তোমাদের বইয়ের মধ্যে নিশ্চিতভাবে সবগুলো কার্যকরী মূলক দেওয়া আছে, সেখান থেকেও তোমরা সেখান থেকে দিতে পারবে। দেখো আমরা তিনটা পয়েন্টস এখানে লিখেছি, বেশি কিছু লিখিনি। একটা হচ্ছে নাম্বার 1 এটা ক্রম দিয়ে বুঝাইছি। সেকেন্ড হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, যেটা নিয়ে আমরা কথা বলবো একটুখানি। সেকেন্ড হচ্ছে কার্যকরী মূলকের সংকেত, আর হচ্ছে কার্যকরী মূলকের গাঠনিক সংকেত। ঠিক আছে, দেখতে পাচ্ছো? আমি শুধু একবার রিড আউট করছি, এটি লিখতে গেলে অনেক সময় লাগবে, তো আমি জাস্ট একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। অন্তত কয়েকটা যৌগ যদি লিখতে চাও তাহলে অ্যাটলিস্ট কয়েকটা লিখো, একটু সুবিধা হবে। অ্যালকেন, যদিও বলা হয় অ্যালকেনের কার্যকরী মূলক ওইভাবে নেই, তবু আমরা বলছি যে কার্বন কার্বন একক বন্ধন। যে সমস্ত যৌগের মধ্যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে এবং বাকি হাত হাইড্রোজেন দ্বারা পূর্ণ থাকবে, তারাই হচ্ছে অ্যালকেন। এবং অ্যালকেনের কার্যকরী মূলকের সংকেত হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, অর্থাৎ কার্বনের সবকটা হাতই এই কার্বনের সাথে কার্বন একক বন্ধন দ্বারা যুক্ত, এটাও একক বন্ধন। এই সংকেত এবং গাঠনিক সংকেতের মধ্যে কোনো পার্থক্য নেই। সিমিলার টু অ্যালকিন, কার্বন কার্বন দ্বিবন্ধন, বাকি হাত হাইড্রোজেন দ্বারা, কার্বনের যোজনী 4, 1 2 3 4, এখানেও 1 2 3 4, এটাও দ্বিবন্ধন, এটাও দ্বিবন্ধন, অর্থাৎ এটা সংকেত এবং গাঠনিক সংকেত, এদের সংকেত এবং গাঠনিক সংকেত সেম। অ্যালকাইন, কার্বন কার্বন ট্রিপল বন্ড, ত্রিবন্ধন যদি থাকে, এরও সংকেত এবং গাঠনিক সংকেত সেম। এই অ্যালকোহল তার কার্যকরী মূলকের সংকেত হচ্ছে OH, তার গাঠনিক সংকেত হচ্ছে O বন্ড H। এখন কাউকে যদি বলা হয় যে
অ্যালকোহলের কার্যকরীমূলক লেখো, এবং সে যদি শুধু এই সামনে যে বন্ড আছে এটা না লেখে যদি শুধু ওয়েস লেখে তাহলে কিন্তু সে যে নাম্বারটি পাবে না, কারণ অক্সিজেনের যোজনী 2, তার একটি যোজনী হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে আর একটা যোজনী খালি আছে, এই খালি যোজনীটাই বন্ড হিসেবে আছে। সুতরাং কখনো কার্যকরীমূলক বললে এটি সহ কিন্তু লিখতে হবে। বলে আমি তো ঠিকই লিখছি, ঠিক লেখছো ঠিক আছে, কিন্তু এখানে সামনে হাতটা বা যোজনী যেটা দিতে হবে সেটা দেওয়া হয় নাই। তারপরে সেকেন্ড হচ্ছে প্রাইমারি অ্যালকোহল। ওএইচ মূলকযুক্ত কার্বনে যদি কমপক্ষে 2টি হাইড্রোজেন পরমাণু থাকে, ওএইচ যে কার্বন থাকবে সেখানে 2টি হাইড্রোজেন থাকলে সেটাকে বলি আমরা প্রাইমারি অ্যালকোহল। এটি সংকেত, এটি তার গাঠনিক সংকেত। সেকেন্ডারি অ্যালকোহল, ওএইচ মূলক যে কার্বনে থাকবে সেখানে একটি মাত্র হাইড্রোজেন থাকবে, বাকি হাত এখানে বাকি 2টি অ্যালকাইল মূলক একটির বেশি হাইড্রোজেন থাকবে না, একটির কমও একটির বেশিও না, এটা সংকেত, এটা গাঠনিক সংকেত। টারশিয়ারি অ্যালকোহল, ওএইচ মূলক যে কার্বনে থাকবে তার সাথে 3টা হাত খালি থাকবে, 3টাই অ্যালকাইল মূলক থাকবে, এটি সংকেত, এটা গাঠনিক সংকেত। দেখো সংকেত আর গাঠনিক সংকেতের পার্থক্য। তোমরা এলডিহাইডের নাম শুনেছো, এলডিহাইডের সংকেত হচ্ছে সি, মানে কার্যকরী মূলকের সংকেত CHO, এবং তার গাঠনিক সংকেত কার্বনের যোজনী 4 সমুন্নত রাখা হয়েছে, খেয়াল করে দেখো, এই একটা যোজনী, এই উপরে অক্সিজেনকে 2টা আর একটা 3টা, 4টা, 1 2 3 4, এই CHO, অর্থাৎ এখানে প্রত্যেকটা যোজনী ফুল ফিল আপ করা হয়েছে। কিটোন, কার্বনের যোজনী 4 কিভাবে হয়েছে এখানে আমরা দেখাইছি। দেখো কার্বনের যোজনী যে কারণে 1 2 3, এই অক্সিজেন দিয়ে 2 দিয়ে 4, অর্থাৎ অক্সিজেনের যোজনী 2, এটাও ঠিক আছে, পাশাপাশি কার্বনেরটাও ঠিক আছে। কার্বক্সিলিক অ্যাসিড, যার নাম তোমরা শুনেছো দেখেছো, COOH 9 10 পড়েছো, আমরা দেখাচ্ছি COOH কে এখানে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2, এই অক্সিজেনের যোজনী 2, হাইড্রোজেনের যোজনী 1, অর্থাৎ প্রত্যেকের যোজনী এখানে প্রকাশ করা আছে। ইথার, অক্সিজেনের দুই পাশে যদি কার্বন দ্বারা যুক্ত থাকলে সেটাকে ইথার বলে, এটা সংকেত এবং গাঠনিক সংকেত সেম। অ্যাস্টার তোমরা আরো ডিটেইলস পড়বে, আমরা পড়াবো তোমাদেরকে। বন্ড COOR, বন্ড COOR, এটা হচ্ছে অ্যাস্টার, এটা হচ্ছে অ্যাস্টারের গাঠনিক সংকেত। অ্যাসিড অ্যানহাইড্রাইড, COO, এখানে প্রত্যেকের যোজনী ফিল আপ হয়েছে। অ্যাসিড অ্যামাইড, CONH2 এর গাঠনিক সংকেত এটা। আমরা আরো কয়েকটি যৌগ আছে যেখানে আমরা পাতায় এখানে ধরেনি বলে লেখা হয়নি, আরো 3-4টা কার্যকরী মূলক আছে। সালফোনিক অ্যাসিড, নাইট্রোমূলক, এই কয়েকটা আরো 2-1টি যৌগ আছে, অর্থাৎ সমগোত্রীয় শ্রেণী আছে, যেটি আমরা তোমাদেরকে দেখাবো পরবর্তী সময়। অর্থাৎ এটা বইয়ের মধ্যে আছে, আমি তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য আমরা এই কাজগুলো একটু হাঁটার চেষ্টা করলাম, যে আমাদেরকে যৌগ শ্রেণী শিখতে হলে আমাদের কার্যকরী মূলকটাও কিন্তু শিখতে হবে। আমি কার্যকরী মূলক যদি না চিনি, আমি যদি বলি একটা যৌগ দেখার সাথে সাথে সেই যৌগের মধ্যে কোন মূলকটি আছে, যে মূলকটি আছে সেই মূলকটি বহিঃপ্রকাশ করার জন্য একটি মানে আমরা নামের শেষের অংশ দেওয়া থাকে, যে এই যৌগ থাকলে এটা দ্বারা প্রকাশ হবে। যেমন অ্যালকেন যদি হয় তাহলে নামের শেষে অ্যান উচ্চারিত হবে, যদি অ্যালকিন হয় তাহলে নামের শেষে ইন উচ্চারিত হবে, যদি অ্যালকাইন হয় তাহলে নামের শেষে আইন উচ্চারিত হবে। এরকম অ্যালকোহল হলে নল বা অল, এলডিহাইড হলে ন্যাল বা নাল, অ্যাসিড হলে ওইক অ্যাসিড, কিটোন হলে ওন বা নন উচ্চারিত হবে। তো এই শব্দগুলো যখনই আমি বুঝবো কিভাবে, এখন আমি একটু যৌগ দেখার পরে আমার যদি বলে নামকরণ করো, আমি যদি এটুকু বলতে না পারি যে যৌগটা কোন শ্রেণী, এটা কি অ্যালকোহল, এটা এলডিহাইড, এটা কি অ্যাসিড, এটা অ্যালকেন না অ্যালকাইন, আমি যদি সেটা না চিনি তাহলে কখনোই আমি সেই যৌগটিকে নামকরণ করতে পারবো না। সুতরাং নামকরণের একেবারেই মানে সবচেয়ে প্রাইম কনসার্ন যেটা তোমাকে জানতেই হবে, প্রত্যেক স্টুডেন্টকে জানতেই হবে, যে তোমাকে কার্যকরী মূলক সম্পর্কে তোমার এই ধারণাটা থাকতে হবে। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্কও থাকলো, আগামী ক্লাসে যখন আমি আসবো আবার লাইভে, তখন তোমাদেরকে আমি প্রত্যেকেই এই কার্যকরী মূলক নিয়ে আরেকবার কথা বলবো, যে এইবার বলো প্রথম 10টা, আমি যে কোনো 5টা যৌগ লিখবো, লেখা বলবো যে কার্যকরী মূলক লেখো প্রত্যেকের খাতায়। তো আমরা সেই কাজগুলো আমরা করব, সেটা আমরা কিভাবে দেখতে পারি সেটা আমরা দেখবো, আমরা চিন্তা করে দেখবো যে তোমাদের সাথে কিভাবে আমরা কানেক্ট হতে পারি এবং প্রত্যেকটা প্রশ্নের জবাব আমরা যেন দিতে পারি সেটা। তাহলে আমরা এটা একটু সরাই দিচ্ছি। কার্যকরী মূলকের যে চার্ট দেওয়া আছে এটা প্রত্যেক বইয়ের মধ্যে আছে, আমি তোমাদেরকে শুধু একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে এই জিনিসগুলো এখানে আছে। এরপরে একটা টপিকস তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, যেটাকে বলে হোমোলোগাস সিরিজ বলা হয়। সেটি সম্পর্কে অ্যাটলিস্ট সংজ্ঞাটা আমাদের একটু জানতে হবে, সেটা নিয়ে যদি আমরা একটু কথা বলি।
ডিয়ার স্টুডেন্ট, আসলে অনলাইন ক্লাসে এক ক্লাসে এত কিছু পড়ানো আসলে পড়ানো উচিত ছিল শুধু জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগের শ্রেণী বিভাগ, তা দিয়ে একটি ক্লাস শেষ হতে পারতো। কিন্তু আমরা আসলে খুব তাড়াতাড়ি আরো অনেকগুলো ক্লাস তোমাদেরকে পাচ্ছি না, অনেকদিন পরে পাওয়া, এবং আমি আসলে তোমাদেরকে একটা গাইডলাইনের মতো যে আমরা এই জিনিসগুলো পড়ছি, তোমরা পড়া শুরু করো। আমি একবার বললি যে তোমরা পারবে বা পুরোপুরি মুখস্থ হয়ে যাবে, পুরোপুরি মনে থাকবে, এটা কিন্তু আমি বলছি না। তো আমরা শুরু করলাম, তোমরাও শুরু করো, তারপরে যেখান থেকে যা বলা দরকার, যেটুকু হেল্প করা দরকার সেটা আমরা করব। তো এখন তোমাদেরকে আমরা দেখাতে চাই সমগোত্রীয় শ্রেণী। এই সমগোত্রীয় শ্রেণীর তো আমরা তাহলে নতুন করে আর আজকে তাহলে নতুন না যাই, কার্যকরী মূলক পর্যন্তই থাকছি। তাহলে আমাদের আজকের ক্লাসে আমরা যা যা পড়লাম সেটি একটুখানি খাতায় যদি লিখে নাও। যা যা পড়লাম আমরা তাহলে সমগোত্রীয় শ্রেণী যাচ্ছি না। আমাদের যে সময় 1 ঘন্টার সময়, সেটা আমরা অলরেডি 1 ঘন্টার সময় কাটাই ফেলছি। আসলে আমরা যে যে কোশ্চেনগুলো পড়লাম সেগুলোর একটু প্রশ্নগুলো সম্পর্কে একটুখানি সবাই একটু প্রশ্নগুলো না হয় একটু লিখে নাও। আমরা আগামী ক্লাসে বাকি জিনিসগুলো নিয়ে কথা বলবো এবং সেই বিষয়ে যা যা করণীয় সেটা আমরা করব। দেখো, আমরা এই প্রশ্নগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। সেটি হচ্ছে জৈব যৌগ বলতে কি বোঝো, জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো, জৈব যৌগের ইতিহাস সম্পর্কে প্রাথমিক ধারণা, কার্যকরী মূলক বলতে কি বোঝো, নিম্নের যৌগগুলি কার্যকরী মূলকের সংকেত এবং গাঠনিক সংকেত লিখো। 5 নম্বর প্রশ্ন আমরা লিখেছিলাম, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমরা পড়তে পারলাম না। আগামী ক্লাসে সেটা পড়বো। তাহলে সবাই একটু লিখে নাও, সবাই একটু লিখে নাও। ফার্স্ট কোশ্চেন, জৈব যৌগ বলতে কি বোঝো? সেকেন্ড প্রশ্ন হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ আলোচনা করো। থার্ড কোশ্চেন হচ্ছে জৈব যৌগের ইতিহাস অর্থাৎ প্রাথমিক ধারণা, যে জৈব যৌগ আসলো থেকে। আমরা যে পুরো ইতিহাস বললাম 1600 সাল থেকে এই যে 1870-72 পর্যন্ত তোমাদের যে ইতিহাসটুকু বললাম, এটা জানা জরুরি তা না, কিন্তু তোমাদেরকে একেবারেই তুমি যা পড়বে তার ইতিহাস সম্পর্কে জানবে না তা ঠিক না। থার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হলো 4 নম্বর প্রশ্ন, কার্যকরী মূলক বলতে কি বোঝো, নিম্নের যৌগগুলি কার্যকরী মূলকের সংকেত এবং গাঠনিক সংকেত। আগামী ক্লাসে এগুলো পড়ে রাখবে। এই সমগোত্রীয় শ্রেণী থেকে আমরা শুরু করব। তো আমরা মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা শেষ করতে চাচ্ছি। আমরা শেষ হইল না শেষ, আসলে যে মজাটা দেওয়ার কথা ছিল সেটা আমরা আজকের ক্লাসটা একটু এলোমেলো হলো, যেহেতু একেবারেই কিছু আবিধানিক কথাবার্তা যেগুলো না বললেই না হয়, এই জন্য আমাদের শুরু করা। আগামী ক্লাসে মূলত তোমাদেরকে নামকরণ পড়াবো, এবং সেই নামকরণ পড়াইতে গিয়ে যে সাপোর্টগুলো লাগে সেগুলো একটু ব্যাকআপ তোমাদেরকে দিলাম। মূলত আগামী ক্লাস থেকে মজাটা আমরা খুঁজে পাবো। সবাই ধৈর্য ধরে এই যে 1 ঘন্টা সময় যারা বসেছিলে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই, যে তোমরা হয়তো শিখতে চাচ্ছ বলেই বসে আছো। আগামী ক্লাস হবে, যখনই হবে তোমাদেরকে আমরা অনলাইনে জানিয়ে দেবো। সেটা আগামী আমাদের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস সপ্তাহে 2 দিন হয়। এটা হচ্ছে বৃহস্পতিবার 12:15টা আর হচ্ছে শনিবার 4টা। তো আমরা আগামী ক্লাসেও যদি জৈব যৌগ পড়াই তাহলে আমি পড়াবো, সেক্ষেত্রে আমরা সেখান থেকেই শুরু করব। তো সবাই 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 ভালো থাকো, সবাই যে যার বাসায় থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এবং মহান সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করো, এবং মানুষের জন্য যদি বাসায় থেকেও যদি কিছু করা যায়, অপরের জন্য কল্যাণ কামনা করো। আবারও সুদিন আসবে, আবারও ভালো দিন আসবে, আবারও কোলাহল আমরা ফিরে পাবো, আবারও আমাদের কলেজে যেতে পারবো। সবাই আমার জন্য দোয়া করো, সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ। আমরা শেষ করছি। থ্যাংক ইউ।